আজকের মুভির নাম হচ্ছে ডেভিলস ডে। তবে এই মুভির স্টোরিটা অনেক বেশি সুন্দর। এই মুভিতে আমরা দেখব একটা মেয়ে যে কিনা এক্সোরসিজম করা অবস্থায় মারা যায়, আর তারপর থেকেই তার ডেড বডি নিয়ে শুরু হয় যত সব প্যারানর্মাল ঘটনা। ভিডিও শুরু করার আগে আমি বলবো, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তা না হলে এরকম সুন্দর সুন্দর স্টোরি মিস হয়ে যাবে। তাহলে চলুন অযথা ইন্ট্রো না দিয়ে ভিডিও শুরু করি। মুভি শুরুতেই আমরা দেখি একজন প্রিস্ট সুমি নামের এই মেয়েটাকে এক্সোরসিজম করছে। কারণটা হলো তার বডিকে কোনো ইভিল শক্তি পজেস করে নিয়েছে। সিচুয়েশনটা খুবই ভয়ানক। সুমির মা আর তার ছোট ভাই একটা রুমের মধ্যে বসেছিল। আমরা দেখি ওরা দুজন অনেক বেশি ভয় পাচ্ছে। আমরা সেখানে সুমির বাবাকেও দেখতে পাই। সুমির বাবার নাম হচ্ছে সিয়ং। এই ডেমনটা অনেক বেশি পাওয়ারফুল, যার জন্য তাকে কন্ট্রোল করতে প্রিস্টের অনেক বেশি কষ্ট হচ্ছিল। এই এক্সোরসিজম চলা অবস্থায় সুমির বাবা সুমির ডাক শুনতে পায়। আসলে ডেমন চাইছিল তার বাবাকে প্রসেস করে এক্সোরসিজমটাকে থামানোর জন্য। ডেমনটা যেমন চায় ঠিক তেমনটাই হয়। সুমির বাবা সুমির ডাক শুনে নিজেকে থামাতে পারে না। সে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিল। সে তার মেয়ের এই কষ্ট আর সহ্য করতে পারছিল না, তাই সে পাগলের মতো দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা তো ভেতর থেকে বন্ধ করা ছিল, যার জন্য সিয়ং কিছু একটা দিয়ে দরজা ভাঙতে শুরু করে। সুমির মা সিয়ংকে থামাতে চেষ্টা করে, কিন্তু সিয়ং থামে না। নিষেধ থাকার পরও সিয়ং জোর করে সে রুমের ভেতরে চলে আসে। ওকে দেখে প্রিস্ট জানায় ওদের এক্সোরসিজম সফলভাবে শেষ হয়েছে, এখন সুমি একদম ঠিক আছে। আমরা দেখি প্রিস্টের হাত অনেক গুরুতরভাবে ইনজিওর হয়েছে। সিয়ং জলদি করে তার মেয়ের কাছে যায়। সুমিকে দেখে মনে হচ্ছিল সে এখন একদম ঠিক আছে। সিয়ং তার মেয়েকে দেখে অনেক বেশি খুশি হয়, কিন্তু হঠাৎ করে সুমি কেমন যেন করতে শুরু করে। এমন মনে হচ্ছিল ডেমন আবারও তার উপর পজেস করছে, কিন্তু এইবার ডেমনটা সুমিকে পজেস করে না, সে সুমিকে একদম মেরে ফেলে। ওখানে থাকা কেউ বুঝতে পারছিল না এসব কি হচ্ছে। কিছুক্ষণ আগে তো সবকিছু ঠিক ছিল। প্রিস্ট হতবাক হয়ে সুমিকে দেখছিল। সুমির এরকম অবস্থা তার কোনোভাবে বিশ্বাস হচ্ছিল না, কারণ তার তো কোনো ভুল হয়নি। তাহলে এটা কিভাবে সম্ভব? সিয়ং পাগলের মতো তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করছে, তবে এতে কোনো লাভই হয় না। সুমি সত্যি সত্যি মারা গেছে। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখি সুমি আর সিয়ং দুজন মিলে ছাদে বসে গল্প করছে, তার সাথে আবার টেলিস্কোপ দিয়ে তারা দেখছিল। আমরা সেখানে সুমিকে দেখে বুঝতে পারি সে হাঁটতে পারে না, তার সাথে আবার সুমি সব সময় অসুস্থ থাকতো। তবে সুমিটা ভালো করে জানে সে বেশি দিন বাঁচতে পারবে না। সিয়ং তার মেয়েকে প্রমিস করে সুমি অনেক বছর বাঁচবে। তার সাথে আমরা এটাও জানতে পারি সিয়ং একজন ডাক্তার, আর সে সুমির অনেক ভালো চিকিৎসা করছে, তারপরও কোনো প্রকার লাভই হচ্ছে না। ওরা দুজন সেখানে অনেক গল্প করে। সিন শিফট হয় প্রেজেন্টে। আমরা দেখি সিয়ং তার মেয়ের লাশকে হাসপাতালে নিয়ে এসেছে। সুমির লাশ পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার সিয়ংকে জানায় তার মেয়ে হার্ট অ্যাটাকে মারা গেছে। সিয়ং এর বিশ্বাসই হচ্ছিল না তার মেয়ে মারা গেছে, তাও আবার হার্ট অ্যাটাকে। তার সাথে সে এটাও বুঝতে পারছিল না এটা কেন হলো। কিছুদিন আগে তো সে তার মেয়ের হার্ট সার্জারি করেছে। সিন শিফট হয় ফিনারেলের প্রথম দিনে। আমরা দেখি সেখানে সিয়াং আর সুমির মা বসে আছে। সুমির মা তার এক আত্মীয়র কাছে কল দিয়ে অনেক বেশি কান্না করছিল, তবে ওরা সুমির যে পজেস হওয়ার ব্যাপারটা এটা অন্য কাউকে বলে না, এটা লুকিয়ে রাখে। তারপর সেখানে একটা মানুষ আসে, আর সে মানুষটা সুমির ফিনারেলের জন্য একদিনের কথা বলে, কিন্তু সিয়াং আর তার ফ্যামিলি চাইছিল ফিনারেল 3 দিনের জন্য হবে। লাস্ট ওরা সবাই মিলে সিদ্ধান্ত নেয় ফিনারেল 3 দিনের জন্যই হবে। আর কোরিয়াতে 3 দিনের জন্য ফিনারেল করা হয়, যাতে করে মৃত মানুষটার সকল আত্মীয় তাকে শেষ বিদায় দিতে পারে। পরের সিনে আমরা দেখি মর্গে থাকা একটা ফ্রিজার ঠিক করা হচ্ছে। কারণটা হলো সেখানে থাকা প্রতিটা ফ্রিজার বুক করা ছিল, একটাও খালি ছিল না। এই জন্য নষ্ট ফ্রিজার ঠিক করেই কাজ চালাতে হবে। তখনই সেখানে সিয়ং আসে তার মেয়েকে দেখার জন্য। মর্গে থাকা একজন ওয়ার্কার সিয়ংকে জানায় তার মেয়ের বডি এখনো গরম আছে, তার সাথে আবার তার হাতও মুষ্টিবদ্ধ করা, এটা কোনোভাবেই খোলা যাচ্ছিল না। এটা দেখে সিয়ং তার মেয়ের হাত ধরে অনেক আদর করে হাতের মুঠটা খুলে। তখন সে দেখতে পায় সুমির হাতের মধ্যে একটা ব্রেসলেট। এই ব্রেসলেটটা সিয়ং তার মেয়েকে উপহার দিয়েছিল, কিন্তু সুমি এটা এখনো তার কাছে রেখে দিয়েছে। তারপর সে ব্রেসলেটটা সুমির হাতে পরিয়ে দেয়। ওখান থেকে আসার পর সিয়ং হাসপাতালে যায়। তখনই সে শুনতে পায় বাকি ডাক্তাররা বলা বলি করছে
4 মাস আগে সিয়ং তার মেয়ের অপারেশন করেছিল, আর সেই অপারেশনটা একদম সাকসেসফুলি কমপ্লিটও হয়েছিল। কিন্তু সমস্যা হলো এই অপারেশনের পর থেকে সুমির সাথে যত সব ভয়ানক ঘটনা ঘটছিল। ওদের এই সকল কথা শুনে সিয়ং অনেক বেশি চিন্তায় পড়ে যায়। সে ভাবতে শুরু করে তার ঠিক কোন জায়গায় ভুলটা হয়েছিল। তার অপারেশনের দিনের কথা মনে পড়ে যায়। সে তো কোনো ভুল করেনি, তাহলে সমস্যাটা কি হয়েছিল? তারপরে সিনে আমরা সেই প্রিস্টকে দেখতে পাই, আর এই প্রিস্টের নাম ছিল ভান। ভান এই এক্সোরসিজমে অনেক বেশি ইনজোর হয়েছিল, যার জন্য সে নিজেই নিজের আঘাতে ব্যান্ডেজ করছে। ব্যান্ডেজ করা শেষ হলে ভান এক্সোরসিজমের ভিডিও দেখতে শুরু করে। সেটাই বুঝতে পারছিল না তার কোন জায়গায় ভুল হয়েছিল। এই জন্য সে পুরো ভিডিওটাকে ভালো করে দেখছিল, যাতে করে তার ভুলটা সে ধরতে পারে। কিন্তু পুরো ভিডিও দেখার পরও সে তার কোনো ভুল খুঁজে পায় না। তখন আমরা দেখতে পাই এক্সোরসিজম চলা অবস্থায় সুমি বাতাসে ভাসছিল। ভান তার ভেতরে থাকা ডেমনটাকে কন্ট্রোল করার জন্য অনেক স্পেল ইউজ করছিল, কিন্তু তার তো কোনো ভুল হয়নি। তাহলে সুমি মারা গেল কেন? তখনই ভান ভিডিওর মধ্যে একটা নাম শুনতে পায়, আর সেই নামটা ছিল ভালিল। এটা মূলত সুমির ভিতরে থাকা ইভিল পাওয়ার বলেছিল, আর এই ডেমনটা অনেক বেশি পাওয়ারফুল। তখনই ভানের ঘরে থাকা একটা ছবি মাটিতে পড়ে যায়। এই ছবিটা দেখে ভানের পাস্টের কথা মনে পড়ে যায়। পাস্টেও ভান একটা এক্সোরসিজম করেছিল। ভান সেই এক্সোরসিজমটা করেছিল তার নিজেরই ভাইয়ের, কিন্তু সেটা পুরোপুরি কাজ হয়নি। এক্সোরসিজম চলা অবস্থায় তার ভাই মারা যায়। তখন ভানের কাছে ফিল হয় আশেপাশে কেউ যেন আছে, আর সে তার উপর নজর রাখছে। ভান পেছনে তাকায়, কিন্তু সেখানে কেউ ছিল না। সিন শিফট হয় ফিনারেলে, আর সেখানে প্রথম দিনের সকল কার্যক্রম শুরু হয়। ওখানে সকল গেস্টরা খাবার খাচ্ছিল, তবে তারা সবাই চুপচাপ খাবার খাচ্ছে না। ওরা সবাই সুমির মৃত্যু নিয়ে অনেক কথাই বলছিল, আর এই সকল কথা সুমির মা বাবা চুপচাপ শুনছিল। তবে এখানে থাকা সকল গেস্টরা এটা ভালো করেই জানে সুমির মধ্যে কোনো ইভিল স্পিরিট ছিল। কারণটা হলো একদিন সুমি তার একজন কাজিনকে ধাক্কা দিয়ে তার হাত ভেঙে ফেলেছিল। তার মধ্যে আরো একদিন সে তার নিজের মাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু সময় মতো সেখানে সিয়ং চলে এসেছিল, যার জন্য এই অঘটন আর ঘটতে পারে না। কিন্তু সুমি এখানেই থামে না। সে চিৎকার করে বলতে শুরু করে, আমি সবাইকে মেরে ফেলবো। কিছুক্ষণের মধ্যে সুমি তার সজ্ঞানে চলে আসে, কিন্তু সে কি করেছে তা সে একদম ভুলে গেছে। সিন আবারও প্রেজেন্টে আসে। সেখানে থাকা প্রতিটা গেস্ট এই সকল বিষয় নিয়ে চর্চা করছিল। এদিকে সিয়ং দেখতে পায় উপরের ছাদ থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। এটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই সেখানে সুমির একটা কাজিনের গলায় কিছু একটা আটকে যায়, যার জন্য সে নিঃশ্বাস নিতে পারছিল না। তার মুখ থেকে ফেনা বের হতে শুরু করে। এটা দেখে সিয়ং মেয়েটাকে সাহায্য করতে আসে। এক পর্যায়ে মেয়েটার গলা থেকে অনেকগুলো কালো চুল বের হয়ে আসে, যা একদমই স্বাভাবিক কিছু ছিল না। সবাই এটা দেখে একদম হয়রান হয়ে যায়। ফিনারেলের প্রথম দিনের সকল কার্যক্রম শেষ হওয়ার পর একটা ওয়ার্কার সুমির বডিকে ফ্রিজারে রাখার জন্য নিয়ে আসে। সুমির বডি ফ্রিজারে রাখার পর সেখান থেকে অনেক অদ্ভুত শব্দ আসতে শুরু করে। এটা শুনে ওয়ার্কার অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই ফ্রিজার আপনা আপনি খুলে সেখান থেকে সুমির বডি বের হয়ে আসে। এমন মনে হচ্ছিল সুমির বডিতে এখনো সেই ইভিল স্পিরিটটা আছে। এগুলো দেখে ওয়ার্কার অনেক বেশি ভয় পাচ্ছিল। তারপরও সে ভয়ে বয়ে যায় সুমির লাশটাকে ভেতরে রাখার জন্য। তখনই সুমির লাশটা ভয়ানকভাবে চিৎকার করে ওঠে। এটা দেখে ওয়ার্কার ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখি সিয়ং সেই ফিনারেল হলের মধ্যে ঘুমিয়ে আছে। হঠাৎ করে সিয়ং এর ঘুম ভেঙে যায়। সিয়ং দেখে সুমি তার সামনে দাঁড়িয়ে আছে। তার সাথে সুমি ঠান্ডায় কাঁপছিল, তাই সিয়ং একটা জ্যাকেট নিয়ে সুমির কাছে আসার চেষ্টা করে, কিন্তু সিয়ং সামনে আগাতেই সুমি পেছনে চলে যাচ্ছিল। এভাবেই ওরা অনেকটা দূরে চলে আসে। এক সময় সিয়ং দেখে সুমির হাড় থেকে কালো রক্ত বের হচ্ছে। এটা দেখে সিয়ং অনেকটা অবাক হয়। আস্তে আস্তে সুমির ফেস অনেক বেশি ভয়ানক হয়ে ওঠে, আর সুমির জোরে চিৎকার করে। সুমির চিৎকারের জন্য সিয়ং এর চশমাটা ফেটে যায়। তখনই সিয়ং এর ঘুম ভেঙে যায়। তার মানে সবকিছু তার স্বপ্ন ছিল। তবে সেটাও ফলো করে তার চশমাটা সত্যি সত্যি ফেটে গেছে। তার মানে হলো সুমি এখানে এসেছিল, আর সে যা কিছু দেখেছে সেই সব কিছু সত্যি ছিল। সিয়ং স্বপ্নে যা যা হয়েছে সেই সব কিছু চেক করতে চলে যায়। তখন সে দেখতে পায় ওখানে ঠিকই সুমির পায়ের চিহ্ন রয়েছে। তার মানে সুমি এখানে এসেছিল।
ওর কাছে এই সবকিছু অন্যরকম মনে হচ্ছিল, তাই সে চলে আসে সুমির ডেড বডিকে চেক করার জন্য। তখনই সে দেখতে পায় অন্য একটা ওয়ার্কার সুমির ডেড বডিকে ফ্রিজারে রাখছে। হঠাৎ করে সিয়ং সেখানে চলে আসাতে ওয়ার্কার অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। ওয়ার্কার ভয়ে ভয়ে বলে সুমির লাশটা বারবার ফ্রিজার থেকে বের হয়ে আসছে, এখানে কোনো একটা সমস্যা আছে। তবে সিয়ং এসব আজে বাজে কথা শুনে রেগে যায়। তার কাছে বিশ্বাস হচ্ছিল না এরকম কিছু হতে পারে, তাই সে ওয়ার্কারকে সেখান থেকে বের করে দেয়। পরে সে নিজের হাতে তার মেয়ের বডিকে ফ্রিজারে রাখে। সিয়ং আবার চলে যাচ্ছিল, তখনই সে দেখে সুমির লাশ আবারও ফ্রিজার থেকে বের হয়ে গেছে। একসময় লাশটা পড়ে যাচ্ছিল, কিন্তু সিয়ং তাকে বাঁচিয়ে নেয়। সিয়ং মনে করছিল তার মেয়ে হয়তো ফ্রিজারে থাকতে চাইছে না, তাই সে সুমির বডির সাথে মর্গের মধ্যে ঘুমিয়ে পড়ে, যাতে করে তার মেয়ের কোনো সমস্যা না হয়। আসলে সিয়ং তার মেয়েকে পাগলের মতো ভালোবাসে। এভাবেই সকাল হয়ে যায়। ফিনারেলের দ্বিতীয় দিন শুরু হয়, কিন্তু দ্বিতীয় দিন শুরু হতে না হতেই সুমির চোখ খুলে যায়। তারপরে সিনে ওয়ানের সিনিয়র প্রিস্টকে দেখানো হয়, তবে সে অনেক বেশি রেগে গিয়েছিল। কারণটা হলো ওয়ান খুব অল্প বয়সে এক্সোরসিজম করে, যা সবাই করতে পারে না। ওয়ান অল্প বয়সে এক্সোরসিজম করে, তার কারণটা হলো সে তার টুইন ভাইকে ডেভিলের থেকে বাঁচাতে পারেনি। সে তার ভাইকে বাঁচানোর জন্য এক্সোরসিজম করেছিল, তারপরও তার ভাই মারা যায়। এই জন্য ওয়ান চায় এরকম ইভিল পাওয়ার থেকে মানুষকে বাঁচাতে, যাতে করে তার ভাইয়ের মতো অন্য কাউকে মরতে না হয়। ওয়ান সেদিন সিনিয়র প্রিস্টের সাথে দেখা করতে আসে। ওয়ান সুমির ব্যাপারে সবকিছু বলে, সেটাও বলে সুমির এক্সোরসিজম পুরোপুরি সঠিকভাবে হয়েছিল, এমনকি ওর বডি থেকে ইভিল স্পিরিটকেও বের করা হয়েছে। তারপরও সুমি হঠাৎ করে মারা যায়। এসবের পরেও সুমির ফিনারেলে অদ্ভুত সব ঘটনা ঘটছে। ভান আরো বলে, আমার কাছে মনে হচ্ছে এখানে কোনো একটা সমস্যা আছে, আর সুমির মৃত্যু হার্ট অ্যাটাকের জন্য হয়নি। ভান প্রিস্টকে জিজ্ঞেস করে মৃত্যুর পরও কি কোনো ডিমন লাশের ভেতর বেঁচে থাকতে পারে। এসব শুনে প্রিস্ট ভানকে বলে এই কেসটা থেকে দূরে থাকার জন্য, কারণ মেয়েটা মারা গেছে। তবে ভান তার কথা মানে না। সে বলে আমি এমনটা করব না, কারণ আমি চাই না আমার ভাইয়ের মতো অন্যরাও ডেমনের জন্য মারা যাক। আমি ওদের সবাইকে বাঁচাবো। অন্যদিকে ফিনারেলে সুমির লাশকে সবার সামনে আনা হয়, যাতে করে সব আত্মীয়রা তাকে খুব কাছ থেকে বিদায় দিতে পারে। সে রুমের বাইরে থাকা সিয়ং এর কাছে ফিল হয় তার মেয়ে তাকে ডাকছে। হঠাৎ সে দেখতে পায় সুমি চোখ মেলে তাকিয়েছে। এটা দেখে সিয়ং দৌড়ে তার মেয়ের কাছে আসে। তার কাছে মনে হচ্ছিল সুমি এখনো বেঁচে আছে, কিন্তু সেখানে থাকা সবাই সিয়ংকে থামিয়ে দেয়। এক পর্যায়ে সিয়ং দেখে তার মেয়ের চোখ থেকে পানি পড়ছে, কিন্তু এই সকল কিছু সিয়ং ছাড়া অন্য কেউ দেখতে পাচ্ছিল না। সবাই সিয়ংকে সেখান থেকে নিয়ে যায়। ওরা ভাবছিল সিয়ং হয়তো তার মেয়ের মৃত্যুকে মানতে পারছে না, কিন্তু ওরা তো কেউ জানে না সিয়ং এর সাথে কি কি হচ্ছে। অন্যদিকে ভান এই কেসটা থেকে এখনো হাল ছেড়ে দেয়নি। সে ভালিল ডেমন সম্পর্কে রিসার্চ করতে শুরু করে। ভান একটা বই থেকে ভালিলের স্টোরি সম্পর্কে জানতে পারে। বইয়ের মধ্যে লেখা ছিল অনেক বছর আগে একটা ভার্জিন মেয়ে টুইন বাচ্চার জন্ম দিয়েছিল, আর সেই দুজন বাচ্চার মধ্যে একজনের নাম ছিল ভালিল, অন্যজনের নাম এই বইয়ের মধ্যে লেখা হয়নি। হঠাৎ একদিন একটা ডেমন এই টুইন ভাইকে পজেস করে নেয়। তারপর ডেমনটা ওদেরকে দিয়ে আশেপাশের থাকা মানুষদেরকে মারতে শুরু করে। ওদের ভয়ে চারপাশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছিল। একদিন গডের পক্ষ থেকে কিছু ভালো মানুষ এসে ভালিলের ছোট ভাইকে মেরে তার সোলকে ভালিলের হার্টের মধ্যে সিল করে দিয়েছিল, যাতে করে ডেমন আর কাউকে মারতে না পারে। এই সব কিছু জানার পর ভান বুঝতে পারে তার রিচুয়ালে ভালিল ঠিকই সুমির বডি থেকে বের হয়েছে, কিন্তু এখনো সুমির বডিতে ভালিলের ছোট ভাইয়ের আত্মা রয়েছে। কারণটা হলো আগে থেকেই ভালিলের ভেতরে তার ছোট ভাইয়ের আত্মা সিল করা আছে, আর তার ছোট ভাইয়ের আত্মাই সুমিকে মেরে ফেলেছে। সিন শিফট হয় ফিনারেল হলে। সবাই সেখান থেকে চলে যাওয়ার পর সুমির ছোট ভাই আসে সুমিকে দেখার জন্য। হঠাৎ সে দেখে সুমির মুখ থেকে একটা বড় কালো পোকা বের হচ্ছে। এটা দেখে সুমির ছোট ভাই অনেকটাই ভয় পেয়ে যায়। তারপর সেখানে সিনিয়র প্রিস্ট আসে সুমির ফিনারেলে প্রে করার জন্য। ওরা সবাই প্রে করতে শুরু করে। হঠাৎ কোথা থেকে যেন সেখানে অনেকগুলো পোকা আসছিল। এই পোকাগুলো একটু আগে সুমির মুখ থেকে যে পোকাটা বের হয়েছে একদম সেগুলোর মতো ছিল, কিন্তু তার থেকে ডেমনিক বিষয় ছিল এই পোকাগুলো সিনিয়র প্রিস্ট ছাড়া অন্য কেউ দেখতে পাচ্ছিল না। এক পর্যায়ে প্রিস্টের মুখ থেকে অনেক রক্ত বের হতে শুরু করে। তার সাথে আবার সে পাগলের মতো তার মাথা দেওয়ালে বারবার মারছিল।
এমন মনে হচ্ছিল সে যেন ডেমনের কন্ট্রোলে চলে এসেছে। বাকিরা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই থামছিল না। আস্তে আস্তে সেখানে থাকা সবগুলো পোকা প্রিস্টের উপর অ্যাটাক করে দেয়। প্রিস্ট একদম পাগলের মতো করছিল। সে তার পাশে সুমিকেও দেখতে পায়। এটা দেখে প্রিস্ট আরো বেশি ভয় পাচ্ছিল। এই সকল অদ্ভুত ঘটনার পর প্রিস্টকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই সেখানে ভান চলে আসে। প্রিস্ট ভানকে দেখে বলে, সুমির বডিতে যে ডেমনটা আছে সেটা অনেক বেশি ভয়ানক। যেভাবেই হোক না কেন তোমাকে ওকে থামাতেই হবে। তখনই সুমির মধ্যে থাকা ডেমনটা প্রিস্টকে প্রসেস করে নেয়। আর সে ভানকে বলে, ভান যা কিছুই করুক না কেন সে কোনোদিনও ডেমনকে হারাতে পারবে না। এদিকে সিয়ং পাগলের মতো করছিল। তার এখনো বিশ্বাস হচ্ছে না তার মেয়ে মারা গেছে। তাই সে জোর করে সুমির লাশকে নিয়ে হাসপাতালে চলে যায়। সবাই সিয়ংকে থামানোর চেষ্টা করে, কিন্তু সিয়ং কোনোভাবেই থামে না। সুমির বডিকে হাসপাতালে নিয়ে আসার পর সিয়ং তাকে ইলেকট্রনিক শক দেয়। ওর কাছে মনে হচ্ছিল এতে করে হয়তো সুমি বেঁচে যাবে। আস্তে আস্তে সেখানে অনেক অদ্ভুত ঘটনাও ঘটছিল, কিন্তু সিয়ং এই সব কিছুকে ইগনোর করে দেয়। কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশ এসে সিয়ংকে জোর করে সুমির বডির কাছ থেকে নিয়ে যায়। তারা সবাই সিয়ংকে সুমির মায়ের কাছে নিয়ে আসে। সিয়ং তখনও পাগলামি করছিল। এক পর্যায়ে সিয়ং এর ওয়াইফ তাকে একটা থাপ্পড় মারে, যাতে করে সে বুঝতে পারে। আর এই থাপ্পড়টা খাওয়ার পর সিয়ং তার সজ্ঞানে ফিরে আসে। ফিনারেলে দ্বিতীয় দিনের সকল কাজ শেষ হওয়ার পর ওয়ার্কার আবারও সুমির ডেড বডিকে ফ্রিজারে রাখছিল। তখন সেখানে ভান চলে আসে। ওয়ার্কার ভানকে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু ভান সেখান থেকে যায় না। সে সুমির উপর আবারও তার রিচুয়াল শুরু করে। এটা দেখে ওয়ার্কার সেখান থেকে চলে যায়। ভান সুমির বডিতে হোলি ওয়াটার দেয়। সে তার রিচুয়াল আরো কন্টিনিউ করবে। তার আগে ওয়ার্কার সিয়ংকে নিয়ে সেখানে চলে আসে। আর সিয়ং ভানকে দেখে প্রচন্ড রাগে তাকে মারতে শুরু করে। কারণটা হলো সিয়ং মনে করে একমাত্র ভানের জন্যই আজকে তার মেয়ে মারা গেছে, তাই সে ভানকে আরো অনেক মারছিল। তখনই ডেমনিক ভাবে সুমির হার্ট থেকে কালো ব্লাড বের হতে শুরু করে। এটা মূলত ভানের দেওয়া হোলি ওয়াটারের জন্য হয়েছে। সুমির বডি থেকে সেই কালো ব্লাডগুলো পুরো বডিতে ছড়িয়ে যাচ্ছিল। এটা দেখে সেখানে থাকা সবাই অনেক বেশি শক হয়ে যায়। সিয়ং বুঝতে পারছিল না এগুলো কি হচ্ছে তার মেয়ের সাথে। ভান তাকে বোঝানোর জন্য বলে হোলি ওয়াটারের জন্যই সুমির বডিতে এইসব কিছু হচ্ছে। তার মানে হলো এখনো সুমির বডিতে ডেমন রয়েছে। তখন সিয়ং বলে এমন কিছুই না। ওদের কনভারসেশন থেকে আমরা জানতে পারি 4 মাস আগে সুমির যে হার্টের অপারেশনটা হয়েছিল সেটা মূলত হার্ট ট্রান্সপ্ল্যান্ট ছিল। এগুলো জানার পর ভান বলে এখন আমাদেরকে জানতে হবে সেই হার্টটা কার ছিল, তা না হলে আমরা এই রহস্যের সমাধান করতে পারবো না। তার সাথে ভান ভালিলের বই থেকে জানতে পেরেছে সুমির ভেতরে থাকা ডেমনটা 3 দিন পর জীবিত হয়ে যাবে। মানে হলো সুমি আবারও বেঁচে উঠবে, কিন্তু সেটা সুমি থাকবে না, সে হয়ে যাবে একটা ডেমন। এখন আমাদের যেভাবেই হোক না কেন এই ডেমনকে থামাতেই হবে। এই সবকিছু থামানোর জন্য আমাদেরকে এখন সুমির বডিকে পুড়িয়ে ফেলতে হবে। এটা শুনে সুমির মা প্রচন্ড কষ্টে কান্নায় ভেঙে পড়ে। এদিকে সিয়ংও অনেক বেশি কষ্ট পাচ্ছিল। সে তার মেয়ের এরকম করুণ অবস্থা কোনোভাবেই মানতে পারছিল না। তারপরও সে তার মনকে শক্ত করে সিদ্ধান্ত নেয় সে এইবার ভানের কথায় আসবে না, কারণ ভানের জন্য তার মেয়ে আজ মারা গেছে। সে তার মেয়েকে একটা প্রপার ফিনারেল দেবে, যাতে করে তার মেয়ের আত্মা শান্তি পাবে। ওখান থেকে চলে আসার পর সে তার মেয়েকে অনেক বেশি মিস করছিল। তার সাথে এখানে আরো একটা টুইস্ট রিভিল হয়। সুমির মধ্যে যে হার্টটা ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে সেই হার্টটা ইলিগ্যাল ছিল। আর এই জন্যই সিয়ং প্রচন্ড রাগ হয়ে হাসপাতালের একজন মেম্বারকে অনেক মারে। তারপরও কোনো লাভ হয়নি। সে বাধ্য হয়ে সে ইলিগ্যাল হার্টটা তার মেয়ের হার্টের মধ্যে ট্রান্সপ্ল্যান্ট করে দেয়, কারণ তাদের কাছে অত বেশি সময় ছিল না। যদি সে আরো বেশি লেট করত। এই সব কিছু মনে করার পর সিয়ং আজকে আবারও হাসপাতালে আসে আর সেখানে থাকা একজন ইনচার্জকে মারতে শুরু করে। লাস্টে সিয়ং সে হার্টটা সম্পর্কে জানতেও পেরে যায়। এই হার্টটা ছিল একজন রাশিয়ান মেয়ের, আর সেই মেয়েটা কোনোভাবে আগুনে পুড়ে মারা গিয়েছিল। তবে তার থেকে শকিং করা বিষয় ছিল সেই মেয়েটার হার্ট যে বিক্রি করেছে সেটা অন্য কেউ ছিল না, সেটা তারই মা ছিল। সিয়ং জলদি করে হাসপাতাল থেকে পাওয়া অ্যাড্রেস মতো চলে যায়। এই জায়গাটা একটা ক্লাবের মতো ছিল, আর সেখানে থাকা সবাই রাশিয়ান। সিয়ং সেখানে খোঁজাখুঁজি করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সে ক্লাবের মধ্যে থাকা গার্ডরা এসে সিয়ংকে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য। কারণটা হলো এখানে বাইরের লোক এলাও না। কিন্তু সিয়ং কোনোভাবেই এখান থেকে যাবে না, যার জন্য গার্ডরা সিয়ংকে ধরে মারতে শুরু করে।
ওরা সিয়ংকে এত মারে, সিয়ং একদম অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে তার জ্ঞান ফিরে আসে। তখন সে দেখতে পায় তাকে সে রাশিয়ান মানুষগুলো বন্দি করে রেখেছে। তার সামনে একটা বৃদ্ধ মানুষ বসেছিল, আর এটা সেই মহিলা যে কিনা নিজের মেয়ের হার্ট ইলিগেল ভাবে সুমির মধ্যে ট্রান্সপ্ল্যান্ট করেছে। তার কথার মাধ্যমে আমরা জানতে পারি এই মহিলা একজন কাল্টের মেম্বার হয়, আর সে তাদের কাল্টের মধ্যে থাকা ডেমন, মানে তাদের জন্য দেবতা, তার কাছে তার মেয়ের বডিকে দান করে দিয়েছিল। সেই ডেমনটা অন্য কেউ ছিল না, সেটা ছিল ভালিল, আর তার মধ্যে থাকা তারই ছোট ভাইয়ের আত্মা। এই মহিলা একটা ভয়ানক রিচুয়ালের মাধ্যমে তার মেয়ের বডিতে এই ভালিল ডেমনকে এনেছিল। আর তার থেকেও ভয়ানক জিনিস হলো 3 দিন পর এই ভয়ানক ডেমনটা মেয়েটার হার্টের ভেতর থেকে বের হয়ে যাবে। তারপর সে তার ইভিল পাওয়ার দিয়ে পুরো দুনিয়াতে রাজ করবে। কিন্তু ওদের প্ল্যান সাকসেস হওয়ার আগেই একটা চার্চের মানুষ তাদের এই প্ল্যান সম্পর্কে জেনে যায়। ওদেরকে থামানোর জন্য সেই চার্চের মানুষরা পুরো বিল্ডিং এ আগুন লাগিয়ে দেয়, আর এই আগুনের জন্যই সে বৃদ্ধ মহিলার মেয়ে পুড়ে মারা যায়। তবে এই মহিলা চাইছিল না ডেমনটাকে হারাতে। অন্যদিকে আমরা ভানকেও দেখতে পাই, সে কোনোভাবে সে ক্লাব পর্যন্ত চলে এসেছিল। তারপর সে সিয়ং এর গাড়ির দিকে বুঝতে পারে সিয়ং এখানেই এসেছে। ভান দেরি না করে ক্লাবের ভেতর ঢুকে যায়। গার্ডরা যেমন সিয়ংকে থামিয়েছিল, তেমনি ওরা আসে ভানকে থামাতে। ভান ওদের হাতে সে পোকাদের সিম্বল দেখতে পায়। সে বুঝতে পারে এখান থেকেই সবকিছু শুরু হয়েছে। গার্ডরা ভানকে মারতে আসলে ভান উল্টো ওদের সবাইকে মারতে শুরু করে। এদিকে ক্লাবের ভেতর বৃদ্ধ মহিলা আবারও বলে, আমার মেয়েকে হাসপাতালে নেওয়ার পর আমি একজন ডাক্তারকে মোটা অঙ্কের টাকা দিই। লাস্টে তার মেয়ের হার্ট সুমির মধ্যে ট্রান্সপ্ল্যান্ট করা হয়, তার সাথে ডেমনও সুমির ভেতরে চলে যায়। এসব বলে সে বৃদ্ধ মহিলা অনেক বেশি আনন্দ পাচ্ছিল। তারপর এই বৃদ্ধ মহিলাটা চাকু নিয়ে সিয়ং এর কাছে আসে। সিয়ং মহিলাকে জিজ্ঞেস করে এই ডেমনকে কিভাবে মারবে। বৃদ্ধ মহিলা একটা হাসি দিয়ে বলে এটা কোনোভাবেই সম্ভব না। 3 দিন পার হওয়ার পর তার মেয়ে ঠিকই বেঁচে উঠবে, কিন্তু সে হয়ে যাবে পুরোপুরি একটা ডেমন, আর তার থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। এই সব কিছু বলার পর লিডার সিয়ংকে মারতে আসে, কিন্তু সঠিক সময়ে ভান সেখানে চলে আসে, আর সে তার অনেকগুলো স্পেলও পড়তে শুরু করে। এই স্পেলগুলোর এফেক্টে সে মহিলার হাত থেকে চাকুটা পড়ে যায়। তার সাথে আমরা এটাও বলতে পারি এই কাল্টের লিডারের ভেতরে কোনো ডেমন আছে, যার জন্য ভানের স্পেলগুলো তার উপর অনেক বেশি এফেক্ট করছিল। এক পর্যায়ে ভান সেই লিডারকে কাবু করে নেয়। সে তাকে জিজ্ঞেস করে ভালিলের ছোট ভাইয়ের নাম কি, কিন্তু লিডার বলতে চায় না, কারণ সে বৃদ্ধ মহিলা ভালো করেই জানে যদি ভান একবার ডেমনের নাম জেনে যায় তাহলে সে খুব সহজেই ডেমনকে কাবু করতে পারবে। কিন্তু ভান তাকে সহজেই ছেড়ে দেবে না। সে তার স্পেলের মাধ্যমে সে বৃদ্ধ মহিলার উপর আরো বেশি প্রেসার দিতে শুরু করে। মহিলা সেই সব পেন সহ্য করতে না পেরে ডেমনের নাম বলে দেয়। তখন আমরা জানতে পারি এই ডেমনের নাম হলো একমাইল। ভানের স্পেলের এফেক্টে সে বৃদ্ধ মহিলা সেখানেই মারা যায়। ডেমনের নাম জানার পর সিয়ং আর ভান সেখান থেকে বের হয়ে আসে। ভান সিয়ংকে বাঁচানোর পরও সিয়ং এখনো ভানের উপর রেগেছিল। সে চাইছিল না ভানের সাথে কথা বলতে, কিন্তু ভান এখনো হাল ছাড়বে না। সে সিয়ংকে বোঝানোর চেষ্টা করে আমাদের কাছে এখনো সময় আছে, আমাদেরকে আগে সুমির বডিকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে, তা না হলে এই ডেমনকে কোনোভাবেই থামানো যাবে না। কিন্তু সিয়ং এখনো রাজি হয় না তার মেয়ের বডিকে এভাবে পুড়িয়ে ফেলার জন্য। তার কাছে মনে হচ্ছিল ডেমন যদি সুমিকে বাঁচিয়ে নেয় তাহলে সে কোনোভাবে সেই ডেমনকে পরাজিত করে তার মেয়েকে বাঁচিয়ে নেবে। এই আশা নিয়ে সিয়ং সেখান থেকে চলে যায়, কিন্তু ভান এখনো হাল ছাড়তে রাজি না। তার পাস্টের কথা মনে পড়ে যায়। তার ভাইকে যখন ডেমন পজেস করেছিল সে তার ভাইকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ডেমনটা তার ভাইকেও মেরে ফেলেছে। আর ভান এখনো তার ভাইয়ের মৃত্যুকে মানতে পারছিল না। এই সকল কথা মনে করে সে অনেক বেশি কষ্ট পাচ্ছিল। তখনই ভান রাস্তার মধ্যে তার ভাইয়ের স্পিরিট দেখতে পায়, যাকে দেখতে অনেক বেশি ভয়ানক দেখাচ্ছিল। এক পর্যায়ে তার ভাইয়ের স্পিরিট তার উপর হামলা করে দেয়, কিন্তু ভান ভয় পায় না। সে নিজেকে শক্ত রেখে স্পেল পড়তে শুরু করে, যার জন্য তার ভাইয়ের স্পিরিট সেখান থেকে চলে যায়। তারপর ফিনারেলের 3য় দিন মানে শেষ দিন শুরু হয়। আজকে সুমির লাশকে দাফন করা হবে। সেখানে সকল গেস্টরা আসে, কিন্তু সিয়ং সেখানে আসে না। ওখানে থাকা সবাই সুমির মাকে বলে সিয়ংকে ছাড়াই বাকি কাজ শেষ করতে হবে। ওদের কথায় সুমির মা রাজি হয়ে যায়। তারপর সবাই মিলে সুমিকে কবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে সুমির কফিনটা অনেক বেশি ভারী হয়ে যায়। এতটাই ভারী হয়েছে যার জন্য ওদের হাত থেকে সুমির কফিনটা মাটিতে পড়ে যায়।
আবার তারা হাজার চেষ্টা করেও সুমির কফিনটাকে তুলতে পারছিল না। আর এই সব কিছুর কারণ ছিল সুমির হার্টের মধ্যে থাকা সে ইভিল পাওয়ারটা। সেই সময় সেখানে সিয়ং চলে আসে। তখন সুমির কফিনটা আপনা আপনি কোথায় যেন চলে যাচ্ছিল। এটা দেখে সবাই একদম হতবাক হয়ে পড়ে। ওরা কেউই বুঝতে পারছিল না এগুলো কি হচ্ছে। সিয়ং জলদি করে একটা ফায়ার এক্সটিংগুইশার নিয়ে সুমির কফিনটাকে ভেঙে দেয়। তারপর সিয়ং সুমিকে সে কফিন থেকে বের করে নেয়। তখনই চমৎকার ভাবে সুমি নিঃশ্বাস নিতে শুরু করে। সিয়ং এর এরকম পাগলামি দেখে সেখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যাচ্ছিল। ওরা সবাই সিয়ংকে থামানোর চেষ্টা করে, কিন্তু সিয়ং কোনোভাবেই থামে না। সে তার মেয়েকে নিয়ে গাড়ির দিকে যেতে শুরু করে। এক পর্যায়ে সেখানে থাকা সকল মানুষ সিয়ংকে ধরে ফেলে, যার জন্য সুমির বডি সেখানেই পড়ে যায়। ওখানে থাকা সবাই সিয়ংকে নিয়ে ব্যস্ত ছিল। এই সুযোগে ভান সুমির বডিতে তার রিচুয়াল শুরু করে দেয়, যাতে করে সে ডেমনকে থামাতে পারে। এগুলো সিয়ং দেখে অনেক রেগে যায়, আর সে সবার থেকে নিজেকে ছাড়িয়ে ভানের কাছে আসছিল তাকে থামানোর জন্য। কিন্তু তখনই সুমির বডি বাতাসে ভাসতে শুরু করে। সুমির বডি আস্তে আস্তে অনেক উপরে উঠে যায়। এটা দেখে সেখানে থাকা প্রতিটা মানুষ বুঝতে পারে সত্যি সত্যি সুমির বডিতে কোনো ইবেল ছায়া আছে, আর সেই ছায়াটা এখনো সুমিকে কন্ট্রোল করছে। এদিকে সুমির বডি নিচে পড়তে শুরু করেছে। সিয়ং যায় তাকে ধরার জন্য, কিন্তু বডি নিচে পড়ার আগেই সেখান থেকে গায়েব হয়ে যায়। এটা দেখে সিয়ং আরো বেশি হতবাক হয়ে যায়, আর সে পাগলের মতো করে ফিনারেল হলের মধ্যে চলে যায় তার মেয়েকে খোঁজার জন্য। পুরো হল খোঁজার পরও সিয়ং তার মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছিল না। লাস্টে সে বেসমেন্টে চলে যায়। হঠাৎ করে বেসমেন্টে অনেক ধোঁয়া চলে আসে, আর সেই ধোঁয়ার ভেতর থেকে সুমি বের হয়ে আসে। সুমি তার বাবাকে বলে, তুমি তোমার প্রমিস ঠিক মতো পালন করোনি। তুমি বলেছিলে আমার হার্ট সার্জারি করবে, কিন্তু এটা তুমি সাকসেসফুলি করতে পারোনি, আর এই জন্যই আমি মারা গেছি। তারপর সুমি সেখান থেকে আবারও গায়েব হয়ে যায়। এই কথাগুলো কিন্তু সুমি বলেনি, তার মধ্যে থাকা ডেমন বলেছে, কারণ সে চাইছিল সিয়ং এর আত্মবিশ্বাস নষ্ট করতে। সিয়ং পাগলের মতো আবারও তার মেয়েকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে সিয়ং দেখে ফ্রিজার রুমের সামনে অনেকগুলো পোকা উড়ছে। এটা দেখে সিয়ং বুঝতে পারে সুমি এখানেই আছে, তাই সে ফ্রিজার রুমের ভেতর ঢুকে যায়। তারপর সে যা দেখে তা অনেক বেশি শকিং করা ছিল, কারণ সে রুমের মধ্যে আরো অনেক অনেক বেশি পোকারা ছিল, আর সেখানেই সুমির বডি পড়ে আছে। সিয়ং তার মেয়ের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই কোনো অদৃশ্য শক্তি সিয়ংকে দূরে ফেলে দেয়। সে অদৃশ্য শক্তিটা এখানেই থামে না, সে সিয়ং এর উপর হামলা করতে শুরু করে। আসলে এই ডেমনটা চাইছিল সিয়ং যেন সুমির কাছে না যেতে পারে। তবে সঠিক সময় সেখানে ভান চলে আসে। ভান সিয়ংকে সে ডেমনের হাত থেকে বাঁচিয়ে নেয়। পরে সিয়ং জলদি করে সুমির কাছে যায়। সে দেখে সুমির এখনো জ্ঞান ফিরে আসেনি, তাই সে ভানকে জিজ্ঞেস করে তার মেয়ের জ্ঞান ফিরে আসছে না কেন। ভান বলে, হয়তো সুমির আত্মা সেই ডেমনের সাথে ফাইট করছে। সুমি চাইছিল না এই ডেমনটা তার বডিতে আসুক, তাই এখনো সুমি বেঁচে ওঠেনি। যদি এমনটাই হয় তাহলে আমাদেরকেও ওকে সাহায্য করতে হবে। সুমির বডিকে এক্সোরসিজম করতেই হবে। ভানের এই সকল কথা শুনে সিয়ং রাজি হয়ে যায় আবারও একবার সুমির বডিতে এক্সোরসিজম করার জন্য, কারণ সেও বুঝতে পারছিল। তারপর ওরা দুজন মিলে রিচুয়ালের সকল কার্যক্রম শুরু করে। ভান সিয়ংকে একটা বাইবেল দেয়। এই রিচুয়ালের মধ্যে সিয়ং বাইবেল পড়বে, আর ভান তার স্পেলগুলো পড়বে, যাতে করে ডেমনের পাওয়ার আরো বেশি দুর্বল হয়ে যাবে। ভান তার স্পেল পড়া শুরু করে। যখনই ভান সুমির বডিতে হোলি ওয়াটার দেয়, তখনই সুমির হার্ট থেকে কালো রক্ত বের হতে শুরু করে। এক পর্যায়ে ভান সুমির কপালে ক্রস রেখে আরো বেশি পাওয়ারফুল স্পেল পড়তে শুরু করে, আর এই স্পেলগুলোর জন্য সুমির বডি রিঅ্যাক্ট করছিল। কিছুক্ষণের মধ্যে সুমির বডি এই পাওয়ারফুল স্পেলের জন্য উঠে বসে। এগুলো দেখে সিয়ং নিজেকে সামলাতে পারছিল না। সে জলদি করে তার মেয়ের কাছে চলে আসে। ভান তাকে বলে সুমিকে রেখে জোরে জোরে বাইবেল পড়ার জন্য, এতে করে এই ডেমনটা কাবুতে আসবে। ভানের কথা মতো সিয়ং বাইবেল পড়তে নেয়। সিয়ং জোরে জোরে বাইবেল পড়ছিল। তখনই সে দেখে সে আবারও সে ফ্রিজার রুমের মধ্যে চলে এসেছে। তবে এবার সুমি আর ভান কেউই সেখানে ছিল না। সিয়ং একা বসে সেখানে বাইবেল পড়ছে।
আসলে সিয়াং এর সাথে যা কিছু হচ্ছে এই সব কিছু ডেমন কন্ট্রোল করছে। অন্যদিকে রিয়েল ওয়ার্ল্ডে ভান সুমির উপর তার রিচুয়াল করছিল। তবে এই রিচুয়াল আস্তে আস্তে আরো বেশি ভয়ানক হচ্ছে। এক পর্যায়ে সেই ডেমনটা ভানের উপর একটা ভয়ানক অ্যাটাক করে। এই অ্যাটাকের জন্য ভানের হাত থেকে অনেক রক্ত বের হচ্ছিল। অন্যদিকে সিয়ং তার ভিশনে সুমির ডাক শুনতে পায়। সে সুমির ডাক ফলো করে একটা ফ্রিজারের দরজা খোলে, কিন্তু তখনই সেই ডেমনটা অনেক ভয়ানক রূপে তাকে ভয় দেখায়। এতে করে সিয়ং আবারও অপারেশনের ভিশন দেখতে শুরু করে। তবে এইবার অপারেশন বেডে সিয়ং নিজেই শুয়েছিল, আর সেখানে থাকা সবাই সিয়ং এর অপারেশন করতে শুরু করে। প্রচন্ড ব্যথায় সিয়ং চিৎকার করে। আসলে এই সবকিছু সে ভয়ানক ডেমনটা করছিল, যাতে করে সিয়ং ভয় পায়। লাস্টে সিয়ং ডেভিলের দেখানো সকল ভিশন থেকে বের হয়ে আসে। রিয়েল ওয়ার্ল্ডে সিয়ং দেখে ভান তার মেয়ের এক্সোরসিজম করছে। এটা দেখে তার প্রথম দিনের কথা মনে পড়ে যায়। সিয়ং ভাবতে শুরু করে ভান হয়তো আবারও তার মেয়েকে মেরে ফেলবে। তাই সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে একটা চাকু নিয়ে ভানের উপর হামলা করে দেয়। ভান সিয়ংকে থামানোর চেষ্টা করে। তার সাথে ভান আরো অনেক কিছু দেখছিল। ওর কাছে মনে হচ্ছিল সিয়ং হয়তো ডেমনের মাধ্যমে পজেস হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে সিয়ং তার সজ্ঞানে ফিরে আসে, যার জন্য সে ভানকে ছেড়ে দেয়। ভান সিয়ংকে বলে এখন শুধু শেষ কাজটাই বাকি আছে, আর এইবার আমাদেরকে সেই ডেমনের নাম বলতে হবে, তাহলে এই সবকিছু শেষ হয়ে যাবে। তারপর ওরা আবারও তাদের রিচুয়াল শুরু করে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এতক্ষণে সুমির বডিতে ডেমন পুরোপুরি হাবি হয়ে গেছে। সুমি চোখ মেলে তাকায় আর ভানকে তার পাওয়ার দিয়ে বাতাসে ভাসিয়ে দেয়। তার মধ্যে আবার অনেক পাওয়ারফুল একটা অ্যাটাকও করে, যার জন্য ভান অনেক উপর থেকে নিচে পড়ে জ্ঞান হারায়। ভান তো অজ্ঞান হয়ে গেছে। সিয়ং এসব দেখে বুঝতে পারছিল না সে এখন কি করবে। তাই সিয়ং তার মেয়ের কাছে এসে বলে সে এখন কি করবে। এটা শুনে সুমির মধ্যে থাকা ডেমন বলে সিয়ং যদি চায় তার মেয়েকে বাঁচাতে, তাহলে সে যা বলবে তাকে তাই করতে হবে। হঠাৎ একটা চাকু বাতাসে ভাসতে শুরু করে, আর এই চাকুটা সুমি নিয়ে সিয়ংকে মারতে নেয়। সিয়ং নিজেকে বাঁচাতে সুমির হাত ধরে ফেলে। আসলে সুমির মধ্যে এখন সুমি নেই, এখন তার মধ্যে ডেমন পুরোপুরি হাবি হয়ে গেছে। ডেমন সিয়ংকে দোষ দিতে শুরু করে। সে বলছিল সিয়ং এর জন্য এই সবকিছু হয়েছে। সে এই হার্টের মাধ্যমে তার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। সবকিছু তার জন্যই হয়েছে। লাস্টে সিয়ং বলে যদি এই সবকিছু আমার জন্যই হয়ে থাকে, তাহলে আমি এই সবকিছুকে শেষ করব। তারপর সিয়ং সেই চাকুটা তার হার্টের মধ্যে বসিয়ে দেয়, আর সে ডেমনের নাম বলে তার বডিতে ডেমনকে ইনভাইট করে। আর এখানেই এই ডেমনের সকল গেম শেষ হয়ে যায়, কেননা এই ডেমনকে নামের মাধ্যমে কন্ট্রোল করা যায়। যেহেতু সিয়ং ডেমনের নাম বলে তাকে ইনভাইট করেছিল, তাই ডেমনও সিয়ং এর বডিতে চলে যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে বাকি সবাই চলে আসে। সুমির মা সুমিকে চেক করে দেখে তার হার্টবিটও চলছে, তার মানে হলো সুমি এখন বেঁচে আছে। এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। লাস্টে তিনি সুমিকে নিয়ে হাসপাতালে যায়। সুমির বডি দেখে ডাক্তার সবাইকে জানায় সুমি এখন বেঁচে আছে, আর সে পুরোপুরি ঠিক আছে। তবে এই সবকিছু একটা মিরাকেল ছিল, কেননা আমরা সবাই জানি সুমি এই 3 দিন ধরেই মৃত ছিল। কিন্তু আসল কাহিনী তো সবাই জানে না। আসলে সুমির মধ্যে থাকা ডেমন সুমিকে ঠিকই বাঁচিয়ে তুলেছে, কিন্তু সে সুমিকে পুরোপুরি কন্ট্রোল করতে পারেনি। তার আগে সিয়ং তাকে বাঁচিয়ে নিয়েছে। আমরা সেখানে প্রেস্ট ভানকেও দেখতে পাই। ভানকেও হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তখনই তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার সাথে সাথে ভান সেখানে একটা পোকা দেখতে পায়, যা সে অনেকবার দেখেছে। এই পোকাটা দেখে বুঝতে পারে সেই ডেভিলটা এখনো এখানেই আছে। ভান অনেক কষ্টে পোকাটাকে ফলো করতে শুরু করে, আর এই পোকাটাকে ফলো করে ভান হাসপাতালের ছাদে চলে আসে, যেখানে আগে থেকে সিয়ং দাঁড়িয়েছিল। তবে সিয়ং এই ডেমনকে কন্ট্রোল করতে পারছিল না। ভান সিয়ংকে দেখে বলে সবকিছু ঠিক হয়ে যাবে। সিয়ং ভানকে কিছু না বলেই ছাদ থেকে নিচে লাফ দেয়। সিয়ং এর বডি একটা গাড়ির উপর পড়েছিল, আর সেই গাড়ি থেকে অয়েল লিক হচ্ছিল। কিন্তু ডেমনটা এখনো সিয়ংকে মরতে দেয় না। কিন্তু সিয়ং চাইছিল না এই ডেমনটা তাকে কন্ট্রোল করুক, তাই সে অনেক কষ্টে একটা লাইটার দিয়ে সেই গাড়িতে আগুন লাগিয়ে দেয়, যার জন্য ডেমন আর সিয়ং দুজনেই সেখানে মারা যায়। কিন্তু অবাক করা বিষয় ছিল সিয়ং আর সেই ডেমন মারা যাওয়ার পরপরই হাসপাতালে সুমির জ্ঞান ফিরে আসে। সিন শিফট হয় এই সকল ঘটনার অনেকদিন পর। আমরা দেখি এখন সুমি পুরোপুরি ঠিক আছে, আর তার হাতে সিয়ং এর দেওয়া সেই ব্রেসলেটটা এখনো আছে। ওরা সবাই মিলে আসে সিয়ং এর কবর দেখার জন্য। তার সাথে সেখানে ভানও আসে। ওদের সবার সিয়ং এর খবরে প্রে করা শেষ হলে ভান সুমিকে সেই সব কিছু বলে যে কিভাবে তার বাবা
তাকে বাঁচিয়ে তুলেছে, তার বাবা তাকে কতটা ভালোবাসে সেই সব কিছু ভান সুমিকে বলে। লাস্টে ওরা সবাই খুশি খুশি বাড়িতে চলে যায়। আর এখানেই ডেভিলস ডে মুভি শেষ হয়ে যায়। তবে আমরা মুভিতে দেখেছি একজন বাবা তার মেয়েকে কতটা ভালোবাসতে পারে, তার মেয়ের জন্য সে কত কিছু করেছে, লাস্টে সে তার জীবনটাই দিয়ে দিয়েছে। আমি এই মুভির সকল ডিটেলস মুভির মধ্যে এক্সপ্লেন করে দিয়েছি। এরকম আরও মুভি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।